সুধী দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের শিল্প, ব্যবসা, বাণিজ্য, অর্থনীতি বিষয়ক অনুষ্ঠান শিল্পলোকে। সাথে আছি আমি রুবাবা দওলা। আজকে আমাদের পর্বে অতিথি হিসেবে উপস্থিত আছেন আরআরএম গ্রুপের চেয়ারম্যান সুমন চৌধুরী, আরও আছেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক ডক্টর শামসুল আরেফিন, এবং আছেন আয়ারল্যান্ড চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক এবং হুজ হুর চিফ এক্সিকিউটিভ অফিসার নাজিনুর রহমান। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে থাকার জন্য। আমরা আজকে একটা খুবই ইন্টারেস্টিং দিনে আসলে এই আলাপ করতে বসেছি। আমরা জানি যে 9th ডিসেম্বরে আমাদের দেশে কিন্তু আপনার আন্তর্জাতিক যে দুর্নীতি দমন দিবস তা পালিত হয়েছে। এই সম্পর্কে একটু বলুন, আপনার কাছে আমার প্রশ্ন। ধন্যবাদ প্রশ্নটি। আসলে দেখেন 9ই ডিসেম্বর হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। এটা বিশ্ব নেতারা যখন বুঝতে শিখলো যে দেশে গভর্নেন্স, দেশগুলোতে সুশাসন কায়েম করতে গেলে দুর্নীতি এখানে একটা বড় চ্যালেঞ্জ। কাজেই দুর্নীতিকে যদি অ্যাড্রেস করা না হয় তাহলে দেশে দেশে সুশাসন কায়েম কঠিন, বা গ্লোবাল গুড গভর্নেন্স। সেই ধারণা থেকেই 2003 সনের 31শে অক্টোবর বিশ্বের 129টি দেশ এই জাতিসংঘ দিবসে বসে ওনারা সিদ্ধান্ত নেন যে একটি দুর্নীতি একটি বৈশ্বিক সমস্যা। দেশীয়ভাবে এটার সমাধান নিরসন করা খুবই কঠিন, কারণ দুর্নীতি যে দেশে ঘটে, দুর্নীতির মাধ্যমে যে দেশে উপার্জন হয়, সেই উপার্জিত অর্থটি ওই দেশে মানুষের চোখের সামনে ব্যয় হয় না, সেটা ট্রান্সফার হয়ে অন্য দেশে চলে যায়। তো অন্য দেশে চলে যায়, এক দেশ থেকে আরেক দেশে যে টাকার দৌড়াদৌড়ি বা টাকার যে চলে যাওয়ার গতি, এইটাকে থামানোর জন্য একটা দেশের সরকারের পক্ষে সম্ভব না। এটা যৌথভাবে এই বৈশ্বিক সমস্যাকে আন্তর্জাতিকভাবে মোকাবেলা করতে হবে। এই সমস্ত ধারণা থেকে ওনারা দুর্নীতি বিষয়টাকে চ্যালেঞ্জ হিসেবে দেখেছেন, যে গভর্নেন্সের জন্য বড় বাধা। তখন ওনারা যে দলিলটা অনুমোদন করলেন, সেটা আবার ওই একই বছর 2003-এর আপনার 9 থেকে 11ই সেপ্টেম্বর মেক্সিকোর ম্যারিডো শহরে আবার একত্রিত হলেন, হয়ে ওখানে স্বাক্ষর জন্য আহ্বান করেন। সেখানে 89 কান্ট্রি, 79টা দেশ স্বাক্ষর করে, এবং এই স্বাক্ষরের দিনটি স্মরণীয় করে রাখবার জন্যই 9ই ডিসেম্বর এই বিশ্বব্যাপী আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়ে আসছে। বাংলাদেশের কথা বলেছেন, বাংলাদেশ অবশ্য 2007-এ 27শে ফেব্রুয়ারি আমরা এই সনদটিতে স্বাক্ষর করেছি, এবং এখনো কিন্তু এশিয়ান এবং অনেক দেশই এটিতে স্বাক্ষর করেনি বা করার পর্যায়ে আছে, ভেবে দেখছে যে স্বাক্ষর করবে কিনা। তো বাংলাদেশ এখানে কিন্তু বলতে পারেন এক ধাপ এগিয়ে আছে। আর এখানে যে ডকুমেন্টটা হয়েছে, সেই ডকুমেন্টটাতে বলা হয়েছে যে ল এনফোর্সমেন্টের মাধ্যমে যেরকম দুর্নীতি প্রতিকার করবে, ল এনফোর্সমেন্টের পাশাপাশি জনগণকে সম্পৃক্ত করতে হবে। কাজে জনগণ যদি সম্পৃক্ত না হয়, জনগণ যদি সচেতন না হয় দুর্নীতি কোথায় ঘটছে, এবং দুর্নীতি ঘটলে সেখানে তার প্রতিবাদ করা এবং সেখানে তার রিপোর্ট করা, অনেক কর্মসূচি হাতে নিয়েছেন। সেই কর্মসূচিগুলো আমি বলছি। 9 ডিসেম্বর আমরা র্যালি করেছি, মানববন্ধন করেছি, সেখানে পোস্টার আছে, সেখানে আমার যে জেলা পর্যায়ে অনেকগুলো কর্মসূচি দেশব্যাপী নেওয়া হয়েছে। খুবই ভালো, এটা আমার মনে একটা ভালো একটা উদ্যোগ আপনারা নিচ্ছেন। আমি আপনার কাছে আসছি সুমন চৌধুরী। আমরা জানি যে আরআরএম যে গ্রুপ, তার আন্ডারে কিন্তু বেশ কিছু কোম্পানিজ আছে। এই সম্পর্কে একটু আমাদের বলুন। আমরা স্টিল সম্পর্কে জানি, বাট আরো বিশেষ বিশেষ সেক্টরে কিন্তু আপনাদের অনেকখানি কন্ট্রিবিউশন আছে। RRM started by my father. Only 1997 he was started. First steel industry in the capital Dhaka. Then later on, আমার বাবার অসুস্থতার পরে I have to take over the steel industry. একটা স্টিল ফ্যাক্টরি ছিল আমাদের, যেটা এরপরে আমাদের কোনো ডাইভার্সিফাইড কোনো কিছুই ছিল না। 2003-তে বাবার অসুস্থতার কারণে আমাকে এই ফ্যাক্টরিতে ঢুকতে হয়। তখন আমি কলেজ গোয়িং স্টুডেন্ট ছিলাম। তো যাই হোক, আমার যাত্রাটা তখন থেকে শুরু। অ্যান্ড দেন আমরা ডাইভার্সিফাইড। নাও RRM ইজ হেলথ কেয়ার ডিপার্টমেন্ট, যদি বলি হসপিটাল, দেন IT, অ্যান্ড দেন আমাদের ইন্টারন্যাশনাল স্কুল আসছে next time, and we are planning for the university as well. কোন হসপিটাল? আমাদের RRM হসপিটাল নামে, আমরা রাজুক ইন্ডাস্ট্রিয়াল জোনে ওই এরিয়াতে আমাদের কোনো হসপিটাল নেই। সো ম্যানুফ্যাকচারিং, যেখানে আমাদের অটোবি ইন্ডাস্ট্রি, ইগলো ইন্ডাস্ট্রি, বম্বে সুইটস, অনেক বড় একটা রাজুকের, তেজগাঁয়ের পরে কিন্তু সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল জোন কিন্তু আমাদের শ্যামপুর কদমতলী ইন্ডাস্ট্রিয়াল জোন।
যেখানে আমাদের মোর দেন 400 থেকে 500 স্টিল না আপনার টেক্সটাইল মানে ভ্যারিয়াস কাইন্ড অফ ফ্যাক্টরি আছে। তো সেই জায়গাতে কোনো হসপিটাল নেই, তো যে কোনো ধরনের ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট হলে দেখা যায় আমাদের অল দ্য ওয়ে ঢাকাতে আসতে হয়। সো ওই সেখানকার মানুষদের জন্য আপনারা হসপিটাল করেছেন। দ্যাটস ভেরি গুড। আর কি কি সেক্টর আছে? আর আমরা সবচেয়ে মজার বিষয় হচ্ছিল আমরা পূর্বাচল 300 ফিটের সাথে আমরা একটা স্কুল করছি, ইন্টারন্যাশনাল স্কুল। তো লাইক আইএসডি এন্ড আপনার এআইএসডি আইবি কারিকুলামটা নিয়ে আমরা আসছি। উই আর প্ল্যানিং ফর 2018 এর জুলাই সেশন থেকে আমরা হয়তো আসবো আর কি। আর একটু ডিফারেন্ট ওয়েতে আমরা আসছি। জানি আমরা আজকাল দেখা যায় বাবাও বিজি থাকে, মাও বিজি থাকে, সেই জায়গাগুলোতে দেখা যায় যে মা কিন্তু প্রপার সেও যদি দেখা যায় যে কোনো জব বা বিজনেসে ইনভলভ থাকে, তার বাচ্চাকে কিন্তু ওই বাসার কেয়ারটেকার কিন্তু ওই বাচ্চা কাশি দিল বা কি দিল এই জিনিসগুলো কিন্তু প্রপারলি কিন্তু দেখা হয় না। তো আমরা টোটাল একদম প্রি স্কুলিং থেকে 12 গ্রেড পর্যন্ত টোটাল হসপিটাল ইন হাউস স্কুলের ভিতরে আমরা হেলথ কেয়ার সহ দিচ্ছি, যেখানে এনি কাইন্ড অফ কমপ্লিকেশন মানে হেলথ রিলেটেড বাচ্চাদের সবকিছুই স্কুল থেকেই আপনার প্রোভাইড করা হবে। আপনারা বেশ ডিফারেন্ট সেক্টরে আসলে নট ইভেন দ্যাট, আমরা স্কুলের বাচ্চাদের ইউনিফর্মের ভিতরে উই আর ডেভেলপিং আমাদের আইটি কোম্পানি চিপ ডিজাইন করেছি আমরা। ইউ ক্যান ট্র্যাক ইউর বেবি, আপনার কলারের ভিতরে আমরা চিপ দিয়ে দিচ্ছি, আপনার বাচ্চা কোথায় গেল, নাম্বার অফ ক্লাস কতগুলো অ্যাটেন্ড, দোজ আর থিংস উই আর কামিং। আচ্ছা, এক্সেলেন্ট। সো টেকনোলজি ইউজ করছেন আর কি এখানে। ভেরি গুড। এন্ড আমাদের আইটি ইন্ডাস্ট্রিটাও আমরা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এন্ড লট অফ ডিপার্টমেন্ট ওয়াইজ আমাদের আর&ডি চলছে। আচ্ছা আচ্ছা। রাজিনুর রহিম সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন হলো যে আমরা জানি যে আয়ারল্যান্ড কিন্তু বিশ্বে বেশ খ্যাতি লাভ করেছে, স্পেশালি আপনার ফার্মাসিউটিক্যালের র মেটেরিয়ালসের ক্ষেত্রে, কেমিক্যাল ডাইং এগুলো ওরা সাপ্লাই দিচ্ছে, ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এখন টেকনোলজি এইসব সেক্টরেও বেশ ভালো করছে এবং সেখানে আপনার ট্যাক্সেশন এত কম, কর্পোরেট ট্যাক্সেশন, তার জন্য বড় বড় কংগ্লোমারেটস বা কোম্পানিজ কিন্তু ওখানে অফিসেস খুলছে। তো বাংলাদেশের এই যে আপনি যেহেতু পরিচালক আয়ারল্যান্ড চেম্বার অফ কমার্সের সাথে, কি ধরনের আমরা সুযোগ পেতে পারি, কি ধরনের আমরা ব্যবসা বাণিজ্য নিয়ে চিন্তা করতে পারি যেখানে একটা কোলাবোরেশনের পসিবিলিটি আছে? দেখুন, প্রথমে আমাদের আয়ারল্যান্ডের সাথে কিন্তু কোনো বিজনেস টাই আপ এখন পর্যন্ত নেই, মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, কারণ আমাদের আয়ারল্যান্ডে বাংলাদেশের কোনো এমবাসি নেই, বাংলাদেশে আয়ারল্যান্ডের কোনো এমবাসি নেই। এটা দিল্লি থেকে কন্ট্রোল করা হয় বাংলাদেশেরটা, এবং লন্ডন থেকে কন্ট্রোল করা হয় বাংলাদেশের পার্টটা আয়ারল্যান্ডে। তো সেক্ষেত্রে আমি যখন কথা বললাম এবং চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিটা যখন আমরা ফর্ম করলাম, তখন আমাদের প্রথম ইয়েটা থাকবে হচ্ছে যে ব্যবসা বাণিজ্যের যোগসূত্র। কারণ এখানে অনেক ব্যবসায়ী জানে না যে আয়ারল্যান্ডে কি প্রসপেক্ট আছে। যেমন আপনি বললেন ফার্মাসিউটিক্যালস র মেটেরিয়ালস, দে আর দি মার্কেট লিডার এখানে, কিন্তু বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল র মেটেরিয়ালস খুব কমই আসে আয়ারল্যান্ডের থেকে, ম্যাক্সিমাম অন্যান্য দেশ থেকে আসে। Why is that? Because সংযোজনটা হয়নি আর কি, মানে সংযোজন হয়নি, হয়তো ইনফরমেশন গ্যাপ। আর আয়ারল্যান্ড থেকে আসলে যেটা সবচেয়ে বড় সুবিধা হবে সেটা হচ্ছে যে ইউরোপের কোটা ফ্রি, ডিউটি ফ্রি অ্যাক্সেসটা পেয়ে যাবে তখন, যেহেতু র মেটেরিয়ালস কামিং ফ্রম আয়ারল্যান্ড। তাছাড়াও আমাদের এখানে কিন্তু এখন ডিপ সি ওয়েল অ্যান্ড গ্যাস এক্সপ্লোরেশন খুব বেশি মাত্রায় চলছে। আপনি যদি দেখেন বঙ্গোপসাগরে, এক্ষেত্রে আমাদের আয়ারল্যান্ডের চতুর্দিকেই কিন্তু আইরিশ সি, এবং দে আর দি মার্কেট লিডার, দে আর দি পায়োনিয়ার এই ক্ষেত্রে। তা আমার মনে হয় যে সম্ভাবনার এই খাতগুলো, আইটি খাত, মেডিকেল টেকনোলজি খাতে, আপনি দেখবেন ওইখানে অনেক ডক্টরসদের কিন্তু ভিজিটিং কার্ডে আমরা দেখি ডাবলিন লেখা থাকে। সো এই খাতগুলো কিন্তু আমাদের এখানে এখনো মানে সেইভাবে এক্সপ্লোর করা হয়নি, লোকজনের সীমাবদ্ধতা, জানার সীমাবদ্ধতা। তো আমরা প্রথম অবস্থায় চেষ্টা করছি যে আয়ারল্যান্ডের সুযোগ সুবিধাগুলো কি কি আছে সেটা বাংলাদেশের ব্যবসায়ীদেরকে জানাতে, এবং সেই সাথে বাংলাদেশের কি সুযোগ সুবিধা আছে। আমাদের গ্রোথ রেট ভালো, আমাদের যদি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কেউ যদি ইনভেস্ট করে খুব ভালো, ওখানে 7 বছর ট্যাক্স হলিডে পাই, এখানে 12 বছর ইন্ডাস্ট্রিয়াল ট্যাক্স হলিডে। তো এই ইয়েগুলো, মেসেজগুলো আমরা আইরিশ ব্যবসায়ীদেরকে দিতে চাচ্ছি এবং ইন্ডাস্ট্রি যারা স্থাপন করতে চাচ্ছে, কারণ আয়ারল্যান্ডে ম্যাক্সিমামই দেখা যায় যে বড় বড় কোম্পানিগুলো বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটে আছে। বাংলাদেশেও আছে, কিন্তু প্রাইস কুপার হাউস আপনি যদি দেখেন যে দে আর দি আইরিশ কোম্পানি, এন্ড দেয়ার প্রেজেন্স ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন বাংলাদেশ ইকোনমি। অনেক কাজ করছে তারা, ভ্যাটের কাজ করছে তারা, এবং আমাদের অ্যাকাউন্টিং সেক্টরে বেশ দে আর দি পায়োনিয়ার। তার মানে আমাদের অনেক কিন্তু স্কোপ আছে, অপরচুনিটিস আছে, এটা এক্সপ্লোর করতে হবে। আশা করি আপনাদের যে চেম্বারের এখানে যে প্রতিস্থাপনা আছে, তারা যাতে এই কাজগুলো নিয়ে কাজ করে, যাতে আমাদের ব্যবসায়ীরা জানতে পারে যে কি ধরনের
ব্যবসার আসলে আমরা করতে পারি, স্কোপ আছে আয়ারল্যান্ডের সাথে, তাই না? আর রিসেন্টলি আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট অ্যালাউ করেছে যে ফরেন ইনভেস্টমেন্ট জি এখন ব্যবসায়ীদের ক্ষেত্রে, জি। বাট দেয়ার ইজ সাম মানে সার্টেন offshore রেগুলেশন, investment এর অফশোর কথা বলছেন। ইনভেস্টমেন্ট, জি জি অফ কোর্স দেয়ার ইজ সাম রেগুলেশন এন্ড সিস্টেমস। জি। তো এই আমার মনে হয় যে এই ক্ষেত্রে বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য একটা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে Absolutely. আয়ারল্যান্ড, আমাদের বাংলাদেশি ব্র্যান্ডগুলোকে আমরা সেখানে আসলে প্রমোট করতে পারবো আমরা। জি, জি। আরএমজি সেক্টর, আপনি জি। স্টিল বলেন, আমাদের আসলে ওখানে কোনো হেভি মেশিনারিজ কোনো ফ্যাক্টরি নেই ডক্টর আয়ারল্যান্ডে। শামসুল আরফিন, আপনার কাছে প্রশ্ন এই সম্পর্কেই বলবো যে আপনারা তো বেশ কিছু সেক্টরে আসলে হস্তক্ষেপ করছেন, দেখছেন যে কি হচ্ছে, যাতে কমপ্লায়েন্স মেনে চলছে কিনা এবং দুর্নীতি যাতে না থাকে। তো অনেকে বলে থাকে যে এই ইন্টারভেনশনের জন্য কিন্তু অনেক বিজনেসে হয়তো ব্যাঘাত ঘটছে, মানে তারা আসলে উঠতে পারছে না। আপনার কি মনে হয় এটা আসলে এটা ব্যালেন্সটা কিন্তু- কেমন করে করা হ্যাঁ, যায়? এটা কিন্তু একেবারেই ঠিক না। আপনি যদি এটা যদি আপনি তথ্যের মধ্যে দেখেন, আমি ডাটা দিয়ে দেখিয়ে দিতে পারি যে ওনার কথা থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে জিডিপির হার কিন্তু বিশ্বে তাক লাগিয়ে দেওয়ার মতো। একদম, হ্যাঁ। 7.11 জি। 7.11 গ্রোথ রেট, এটা একটা বিশ্বের তাক লাগানো অর্জন, জিডিপি গ্রোথ রেট। অন্যান্য দেশে যেখানে 2-3% ধরে রাখতে পারছে না, এই আয়ারল্যান্ডই তো বোধহয় 2% 2% growth, 2%, সেখানে বাংলাদেশ এরকম একটা জিডিপি, তার মানে হলো যদি দুর্নীতি দেশে ঘটে সেখানে জিডিপির কিন্তু 2-3% নষ্ট হয়ে যায়, লস হয়ে হারিয়ে যায়। তো আমরা দুর্নীতি বিরোধী যে উদ্যোগটা, এটা খুব পদক্ষেপটা যথাযথ বলেই জিডিপির মাত্রাটা বেড়ে যাচ্ছে। জিডিপির মাত্রা বেড়ে যাচ্ছেই মানে বুঝতে হবে দেশে আপনার দুর্নীতির বিরুদ্ধে যে উদ্যোগটা সেটা যথাযথ। জি আর বিজনেস সেক্টরে মানুষের বিশ্বাস, সততা এবং আস্থা, এই জায়গাটাতে যদি দুর্নীতি দমন কমিশনের ইন্টারভেনশনটা যথাযথ থাকে তাহলে মানুষের বিজনেসের প্রতি আস্থা বাড়ে। জি এবং তার একটি উদাহরণ হিসেবে আরেকটি তথ্য আমি দিচ্ছি। আপনার ক্রেডিট ডিপোজিট রেশিও যেটা বাংলাদেশে, এটাও কিন্তু খুব ভালোজনক অবস্থা, খুব সম্মানজনক অবস্থা আছে, 70%, 70.69। তো এটা দেখেন গত কয়েক বছর আগেও কিন্তু 70% কম ছিল, 68.35 এরকম। জি আপনার লোন আপনার ডিপোজিট যে রেশিওটা, জি সেটা এখন 70%। তার মানে এখন বিজনেস সেক্টরটা বুমিং হচ্ছে, ফ্লারিশ করছে, জি। ফ্লারিশ করছে। জি, জি। তারপরে যদি আপনি দেখেন যে আমাদের পার ক্যাপিটা ইনকাম, এটা 1314 ইউএস ডলার পার ক্যাপিটা জি। এসে গেছে, ইউএস ডলার। তারপরে যদি আপনি কিন্তু দেখেন এই যে যে ডিসপ্যারিটিটা যেটা দেখি, মানে হ্যাঁ। যেটা হয় যে কারাপশনের যে ইমপ্যাক্টটা হয় বা এফেক্টটা হয়, সেটা হলো যে যাদের আসল হেলথ কেয়ার ফ্যাসিলিটিস পাওয়ার কথা তারা পাচ্ছে না, অন্যদের কাছে হয়তো তারা লাক্সারিয়াস প্রপার্টি বিল করছে অন্য কোথাও। হ্যাঁ, হ্যাঁ, তারপর বৈষম্য। ধরেন আমাদের এখানে ইভেন এডুকেশন সেক্টরে দেখছি, মেডিকেল সেক্টরে দেখছি না, যে এডুকেশন সেক্টরে কি হয়, একটা সার্টিফিকেট নিতে হলে অ্যাডিশনাল টাকা দিতে হবে আমার, তাহলে পাবো। তো এই জিনিসটা কেন হচ্ছে, হ্যাঁ, এই বিষয়গুলো এগুলাতে আমি বলছি কিভাবে? যে দেখুন এখানেও একটি তথ্য যদি আমি দাঁড় করাই, জি। আর যেখানে আপনার দারিদ্র্যের চরম হতদারিদ্র্যের হার 12.39 চলে এসছে জি আজকের পরিসংখ্যান, জি 12.39% হতদরিদ্র, যেটা আগে আপনার ছিল 30% হ্যাঁ না ছিল না একটা 21%, time-এ? হ্যাঁ, আর যেটা ছিল 56 সেটা আসছে, মানে দরিদ্রের সীমার নিচে মানুষ বাস করছে, Right. এখনো 31.59, right, 31.59 মানুষ বাংলাদেশে দরিদ্র সীমার নিচে বাস করছে। সেই। আর হতদরিদ্রের সংখ্যা হলো 12.59। তার মানে হলো যে কমে আসছে। সেই। তো এইটা দিয়ে বোঝা যাবে যে আয় বৈষম্যটা কমছে। যারা হতদরিদ্র মানুষ তারা জি। প্রায় 16 মিলিয়ন পিপল এই 5 বছরে জি। এই দারিদ্র্যের সীমা উপরে রেখা থেকে চলে উপরে এসেছে। চলে জি, এসেছে। জি, জি, সেটা 16 মিলিয়ন পিপল জি। মানে 1 কোটি খুবই ভালো একটা 60 indication, লাখ, এটা জি। একটা ইন্ডিকেটর। কিন্তু এখানে এগুলো দিয়ে বুঝতে হবে যে আমাদের দুর্নীতি দমন কমিশনের ইন্টারভেনশন গুলো, জি। এটা মোটেই যথাযথ নয়। যে বলা হয়ে থাকে যে দুর্নীতি দমনের পদক্ষেপের কারণে বিজনেস হ্যাম্পার হচ্ছে, মানুষের আস্থা কমছে, বরং তা না। আমাদের তথ্য বলে আমাদের আরেকটা interesting যে বিষয়টি সেটা হলো যে বিজনেসে আস্থা বাড়ছে জি। এবং অর্থনৈতিক সূচকগুলো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা যেরকম পাই না যে সর্বোচ্চ করদাতা আছে, হ্যাঁ, এন্টিটিজ আছে, কোম্পানিজ আছে যারা সবচেয়ে বেশি কর দিচ্ছে, এরকম কি সবচেয়ে বেশি ক্লিন কোন কোম্পানি, এই ধরনের কিছু আছে আপনার আমরা আসলে কোনো ওইরকম listing-এ? সবচেয়ে ক্লিন আর সবচেয়ে আনক্লিন কোন কোম্পানি বাছাই করবার মতো যে আমাদের এই দুদকের আইনের আওতায় চলে, এবং দুদকের আইনে বলা আছে যে দুদকের এই ধরনের অফেন্সগুলো প্রধানত আমরা অফেন্সগুলো দেখি সরকারি যে ব্যক্তি জড়িত যদি দুদকের
দুর্নীতির অপরাধের সাথে সরকারি ব্যক্তি জড়িত থাকে এবং সরকারি অর্থের সংশ্লেষ থাকে, এগুলো হলো মেইন ফোকাস দুদকের। সেগুলোতে ইন্টারভেনশন করেন, কারণ ক্ষমতা যেখানে আছে এবং সরকারি পদ যেখানে আসেন সেখানে কিন্তু দুর্নীতি ঘটনা ঘটবার আশঙ্কা বেশি। টিআইবির কিছু রিপোর্ট নিয়ে কিছু কোশ্চেন আছে আপনার কাছে। আমি ওইটা আপনার প্রশ্ন উত্তর আগে দিয়ে নেই। কাজেই ওই কোন কোম্পানি খুব ক্লিন বা কোন কোম্পানি আনক্লিন সেটা আমরা বিবেচনা নিয়ে আসি না। আমরা দেখি যে দুর্নীতি ঘটলে সেখানে ইন্টারভেনশনটা থাকে। ভেরি গুড। আপনার কি মনে, আপনি তো বেশ কিছু ব্যবসা বাণিজ্য নিয়ে কাজ করছেন, তো এই দুর্নীতি দমনে আপনারা কি ধরনের পদক্ষেপ নিতে পারেন? আপনাদের অনেক সাপ্লায়ার্স আছে, আপনারা নিজেরা অনেক কিছু কিনছেন, আপনারা নিজেরাও হয়তো সাপ্লায়ার্স ফর আদার ইন্ডাস্ট্রিজ। জি, দুর্নীতি দমন কমিশন বলতে তো একটু এখানে একটা ভয় একটা মানুষের ভিতরে কাজ করে, যে জায়গাটাতে আমি মনে করি যে ওনাদের যে ফেয়ারনেসটা আছে, আমাদের পাবলিক যে ফেয়ারনেসটা আছে, সেই জায়গাগুলোতে একটু পরিবর্তন আনার প্রয়োজন। গভর্নমেন্টের প্রতিটা ডিপার্টমেন্টে কিন্তু হলো একটু ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছে, যেখানে বিসিসিআই যেখানে কন্টিনিউয়াসলি অল দ্য অ্যাসোসিয়েশন, বাংলাদেশে যতগুলো অ্যাসোসিয়েশন আছে তাদের সাথে কন্টিনিউয়াস হলো ডিসকাশন। দেন বাজেট যখন আসে, আমাদের কিছু রোড ব্লকস থাকে, সেগুলো নিয়ে আমরা কন্টিনিউয়াস ওনাদের সাথে কথা বলি। তো এই জায়গাগুলোতে ট্যাক্স যেহেতু প্রতিনিয়ত কিন্তু বাড়ছে, ট্যাক্সের পরিমাণ বাড়ছে, নতুন নতুন ট্যাক্স করদাতা আরো অ্যাড হচ্ছে। এই জিনিসগুলো অ্যাড হওয়ার পিছনে কারণ হলো এনবিআর এর কিন্তু খুব ভালো একটা ক্যাম্পেইন প্ল্যান করে প্রতিটা জায়গায় জায়গায় মানুষের সাথে একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছে, যেখানে মানুষও কিন্তু আগ্রহ। তো আপনি বলছেন যে আসলে আপনি গভর্নমেন্ট অথরিটিজ বা এই ধরনের যে নিউট্রাল বডিজ তাদের থেকে এমন ধরনের সাহায্য পাচ্ছেন যেটা ফ্যাসিলিটেট করছে, আপনাদের অ্যাওয়ারনেস ক্রিয়েশনে হেল্প করছে। জি, আচ্ছা। সো আমি মনে করি দুর্নীতি দমন বলতে এই যে ফেয়ারনেসটা, ডেফিনেটলি আমি মনে করি এই জায়গাটা থেকে মানুষের ভিতরে একটু ফেয়ারনেসটাকে দূর করা প্রয়োজন বলে মনে করছি। অবশ্যই সেটাই এই মিডিয়ার মাধ্যমেই হচ্ছে। মিডিয়ার মাধ্যমে আমরা বিষয়গুলো পরিষ্কার করছি যে এখানে ভয়ের আশঙ্কার কিছু নেই। দুদক যেটা করছে সেটা একটা গুড বিজনেস এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, এবং সেখানে দেখেন দুদক যে শুধু গভর্নমেন্ট ফোকাসড এরিয়াগুলোতে যে কাজ করে তা না, এখানে মানি লন্ডারিং, অর্থ পাচার হচ্ছে, সেগুলোতেও এখানে ইন্টারভেনশন আছে বড় অংশটুকু। সেখানে আপনার মানুষের জ্ঞাত আয় কিছু চেঞ্জেস আনতে হবে, যেটা আসলে ওই বাংলাদেশ ব্যাংক থেকে যদি বলি রেমিটেন্স নিয়ে বা যে মানি কিভাবে দেয়া যায়, ইনভেস্টমেন্টের কথা যেটা বললেন, অফার ইনভেস্টমেন্ট এখন ওরা অ্যালাউ করেছে। এই ধরনের পলিসিগত যদি চেঞ্জেস না আসে তাহলে কিন্তু আমাদের সুযোগ হচ্ছে না ব্যবসা স্থাপন করতে। বড় জিনিস হচ্ছে যে মানে দুদকের কর্মপরিধিটা সম্পর্কে আমাদের একটু মানে কোন জায়গায় দুদক ইন্টারভেনশন করতে পারবে সেই বিষয়ে কিন্তু আমাদের একটা স্বচ্ছ ধারণা নেই। আমার মনে হয় যে অনেকেরই নেই। এটা আমি একটু বলি তাহলে আপনার প্রসঙ্গে। সেটা হলো যে মূলত সরকার যে ব্যয়গুলো করে এবং সরকারের সম্পদ আছে হাজার হাজার কোটি টাকার সম্পদ, সেই সম্পদগুলো সুরক্ষা দেয়া এবং সম্পদগুলো যাতে মিসঅ্যাপ্রোপ্রিয়েট না হয়ে যায়, আত্মসাৎ না হয়, সেখানে চুরি না ঘটে, সেখানে দুর্নীতি না ঘটে, এটা টেক কেয়ার করা, এবং সরকারি ব্যক্তি এবং সরকারি সম্পদ যেখানে আছে সেখানে দুর্নীতি ঘটলে তাদেরকে দুর্নীতির মামলার আওতায় নিয়ে আসা, এবং তারপরে প্রাইভেট সেক্টরেও তো অনেক ঘটনা ঘটছে, সেই এরিয়াগুলোতেও কাভার দেওয়ার জন্য মানি লন্ডারিং আইনটা দুদক দেখছে। মানি লন্ডারিং আইনে দুর্নীতির মাধ্যমে যে প্রসিডটা সেইটা টেক কেয়ার করছে, সেইটার নজরদারি বা সেটার মধ্যে প্রসিকিউশন দুদক করছে। তাছাড়া প্রতিটা ব্যক্তি বাংলাদেশের সিটিজেন, সে বাংলাদেশে বাস করুক বা বিদেশে বাস করুক, সেই ব্যক্তিটার জ্ঞাত আয় বহির্ভূত আয়ের সাথে তার দৃশ্যমান আয়ের সাথে সঙ্গতিবিহীন জীবন, এটা দুদক দেখছে। সেখানে দুদক নোটিশ দিতে পারে তাকে সম্পদের। এবং আরেকটা হলো জ্ঞাত আয় বহির্ভূত উৎসের দখল। ধরুন সে ট্যাক্স স্টেটমেন্টে দেখিয়েছে 2টা বাড়ি, আসলে তার আছে 4টা বাড়ি, বাকি 2টো বাড়ি কোত্থেকে আসে, এই ধরনের তথ্যগুলো কিন্তু দুদকের মামলার আওতাভুক্ত।
কাজে সেই হিসাবে দেখা যায় যে প্রাইভেট সেক্টর জি চলে আসছে। কিন্তু আমরা যদি একটা কথা বলি যে দুদকের কর্মপরিধি আপনি যেটা বললেন যে মানি লন্ডারিং এটা একটা বিশাল সমস্যা আমাদের দেশে। আমার মনে হয় যে এই মানি লন্ডারিংটা না থাকলে আপনি দরিদ্রসীমার যে হারটা বলেছেন সেটা আরো অনেক কমে যেত এবং দ্রুত কমতো। এটা আমার মনে হয় এটা এমন একটা টপিক, আসলে এটা নিয়ে কথা বলে শেষ করা যাবে না, আমাদের একটা আলাদা প্রোগ্রাম লাগবে এটা নিয়ে আসলে কথা বলতে। মেবি আপনাকে আবার আমরা এখানে আমন্ত্রণ জানাবো। তবে আপনার কাছে একটা প্রশ্ন আছে, এই যে আমরা হুজ হু নিয়ে কথা বলছি, হুজ হু বাংলাদেশ যে আপনি নিয়ে এসেছেন, তো এইটা সম্পর্কে একটু বলেন যে বাংলাদেশে আপনি কিভাবে এটাকে প্রতিস্থাপন করবেন এবং এটা স্কোপ কি? হুজু প্রথমে এস্টাবলিশড হয় হচ্ছে 1839 সালে। এটা ফার্স্ট ইউএসএতে এটা পাবলিকেশনটা হয় এবং এটা বিশ্বের আমার মনে হয় নামি দামি অনেক দেশে এই পাবলিকেশনটা করা হয় প্রতি বছর বা অ্যানুয়ালি 2 বছর পর পর। তো বাংলাদেশে গত 3 বছর আগে এটা ইন্টারন্যাশনাল প্যাটেন্ট রাইটটা আমি নেই হুজু বাংলাদেশ নামে। আমি অন্য কোনো জায়গার সাথে আমার সম্পৃক্ততা নেই এখানে। তো হুজুর মেইন একটা কনসেপ্ট হচ্ছে জীবিত ব্যক্তিদেরকে সম্মাননা দেওয়া হয়, যেটা আমাদের অনেক দেশের কালচারে বা আমাদের দেশের কালচারে মরণোত্তর সম্ভাবনাটা বেশি থাকে। এবং এই লিজেন্ডারি পারসনদেরকে আমরা বিশ্বের আমাদের ডিসেম্বরে 20 ডিসেম্বর একটা অনুষ্ঠান হচ্ছে। তো এই মানুষদেরকে আমরা বিশ্বের মাঝে তুলে ধরতে চাই। অনেকের নামই আমরা জানি না। এটা রেডিসনে হচ্ছে এবং আমরা একটা পাবলিকেশন বের করছি 12টা সেক্টর থেকে, প্রতিটা সেক্টরে 12 জন করে নিই। এখানে কর্পোরেট আছে, বিজনেস আছে, মিডিয়া আছে, আর্টস আছে, কালচার আছে, সব মিলিয়ে আমরা করছি। এমন অনেক লোক আছে যাদের নাম আমি জানি না, হয়তো আমাদের প্রজন্মই জানে না, কিন্তু তাদের কন্ট্রিবিউশন ইন্টারন্যাশনাল সেক্টরে এবং বাংলাদেশ সেক্টরে অনেক বেশি। আপনার কাছে আমাদের যে আসলে এটা থাকবে, একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হলো আমরা চাই যে যোগ্য মানুষরাই যাতে এই হুজু লিস্টে আসে, কারণ আমাদের দেশে অনেকগুলো ধরনের দেখি লিস্টিং হয়, সেখানে বেশ কিছু অনেকেরই নাম থাকে, সবারই নাম থাকে বলতে গেলে। এটাই কিন্তু আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের 9 সনদ, সেই সনদে এটাই বলেছে যে শুধু দুদক একা না, সেখানে প্রত্যেকটা প্রাইভেট সেক্টর এবং প্রত্যেকটা অর্গানাইজেশন, সংস্থা, স্টেক হোল্ডার্স এমন দায়িত্ব পালন করবে যাতে ক্লিন মানুষদের খুঁজে বের করা, তাদেরকে সম্মাননা দেওয়া এবং ক্লিন মানুষদেরকে সমাজে রোল মডেল হিসেবে দাঁড় করানো, যাতে অন্যরা বেসরকারি পর্যায়ে সেটা এই কাজটি যে করছে, এটা কিন্তু ওই 9 ডিসেম্বরের যে প্রতিশ্রুতি, আন্তর্জাতিক প্রতিশ্রুতি, সেইটারই প্রতিফলন। আমি মনে করি যে একটা ভালো কাজ করছেন। এভাবে ভালো মানুষদেরকে যদি আমরা সম্মাননা দিতে জানি, তাহলে দেশে ভালো মানুষের প্রতি মানুষ আকৃষ্ট হবে এবং তারা রোল মডেল হিসেবে কাজ করবে, অন্যরাও তাদেরকে ভালো হতে শিখবে। এটা একটা ভালো আইডিয়া। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হলো আরআরএম স্টিল এবং আরআরএম অন্যান্য যে কোম্পানিজ আছে, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এবং দেশের উন্নতি নিয়ে আমরা কথা বলেছি, গভর্নমেন্ট অথরিটিজ বডিজের যে একটা ফ্যাসিলিটেট করার যে একটা ওনারা জানিয়েছে যে ওনারা আসলে তৎপর আছেন আমাদেরকে সাহায্য করার জন্য। তো এই ক্ষেত্রে কি মনে হয় আপনারা কি কি ধরনের এরকম পরিকল্পনা হাতে নিতে পারেন? বাংলাদেশের প্রতিটা সেক্টরে ইন্ডাস্ট্রি সামনে এগিয়ে যাচ্ছে, আর যেই এগিয়ে যাওয়ার পাশাপাশি আমাদের দেশের গভর্নমেন্টও এখান থেকে বেনিফিটেড হচ্ছে এবং ভোক্তা যারা, তারাও তাদের যেই ডিমান্ড, তাদের যেই চাহিদা, সেই জিনিসগুলো লোকাল ইন্ডাস্ট্রি কন্টিনিউয়াসলি সেটা চাহিদা অনুযায়ী সেইটাকে কিভাবে করে ভোক্তার কাছে পৌঁছানো যায় সেই পরিকল্পনাটা আছে। স্টিল ইন্ডাস্ট্রি হচ্ছে হলো, আমরা বলতে পারি বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে স্টিল হচ্ছে একটা সিগনিফিক্যান্ট একটা প্রোডাক্ট। তো স্টিল ছাড়া আপনি কিন্তু ডেভেলপমেন্ট চিন্তা করতে পারেন না দেশের অবকাঠামো নির্মাণের। এখন তো কত প্রজেক্টস আমরা 1971 এর পর থেকে বাংলাদেশের যত আপনি ডেভেলপমেন্ট দেখছেন, আমরা কিন্তু লোকালি ম্যানুফ্যাকচার, চিটাং স্টিল নামে একটা চিটাং এর ফ্যাক্টরি ছিল যেটা গভর্নমেন্টের ছিল। দ্য লেটার ওটা বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু লোকালি কিন্তু আমরা লোকাল ইন্ডাস্ট্রি কিন্তু স্টার্ট করি এন্ড দেন কন্টিনিউয়াসলি ডিমান্ড অনুযায়ী মার্কেটে এইভাবে করে সাপ্লাই। অনেক তো কম্পিটিশন আপনার। অফকোর্স এখন ডিমান্ড এন্ড হচ্ছে হলো ক্যাপাসিটি অনুযায়ী আমরা যদি চিন্তা করি, তো গভর্নমেন্টের হিউজ প্ল্যানিং আছে এবং যেগুলো অলরেডি ইমপ্লিমেন্টেশনে চলে আসছে, পদ্মা সেতু পাশাপাশি আমাদের মেট্রো রেলওয়ে, এন্ড দেন হচ্ছে সামনে আরো অনেকগুলো প্রজেক্ট নিয়ে এখনো প্ল্যানিং এ আছে, যেগুলো সামনে আরো ইমপ্লিমেন্টেশন যখন আসবে। তো ডেফিনেটলি ক্যাপাসিটির কথা চিন্তা করলে আমাদের এখনো আরো স্টিল, কোয়ালিটি স্টিল বাংলাদেশে তৈরি হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, যেখানে আমরা জানি আমাদের বাংলাদেশ একটা সিসমিক জোন এরিয়াতে আছে। সো আর্থকুইক রেসিস্ট্যান্ট স্টিল আমরা ম্যানুফ্যাকচার করছি। আউট অফ 400 ইন্ডাস্ট্রি, বাংলাদেশের অনলি 25 নাম্বার যারা কোয়ালিটি স্টিল ম্যানুফ্যাকচার করছে।
তো এই জায়গাটাতে আমি মনে করব যে অ্যাজ এ আরআরএম আমাদের স্টিল যে এক্সিস্টিং যে ক্যাপাসিটি আছে, আমরা উই আর কামিং আপ উইথ দ্য নিউ ইজ আ রোবোটিক্স প্ল্যান্ট, ইজ আ অ্যালয় স্টিল ইন্ডাস্ট্রি। এটা আমাদের প্ল্যানিং হচ্ছে 2019 এর ভিতরে আমরা এটা কমিশনিং এ আসবো। তো দিস উইল বি দ্য ফ্ল্যাগশিপ প্রজেক্ট ইনশাআল্লাহ। ভেরি গুড, খুবই ভালো লাগলো শুনে যে এই ধরনের নতুন নতুন টেকনোলজি কিভাবে ইউটিলাইজ করা যায় না। So all the machine suppliers are Danieli. Danieli is the world এর যত স্টিল ম্যানুফ্যাকচারিং মেশিন ইকুইপমেন্ট সাপ্লায়ার, তারা মার্কেট টোটাল ওয়ার্ল্ডের আপনার হচ্ছে 62% হচ্ছিল মার্কেট শেয়ার। আচ্ছা, সো বিএসআরএমও তাদের মেশিন, ইভেন আবুল খায়ের দে হ্যাভ সাপ্লাই দ্য বাট মেশিন। আমাদের এই যে রিয়েল এস্টেট যে ইন্ডাস্ট্রিতে সেটা কিন্তু আস্তে আস্তে দেখছি যে ডিমিনিশ করছে। হ্যাঁ, যেরকম করে আপনাদের সাপ্লাই ওরকম কিন্তু এখন আর ডিমান্ডটা নাই। তো সেক্ষেত্রে আপনারা কি মানে হু আর দ্য মেইন বায়ার্স অফ দিস, বা ভোক্তা কারা? এটা কি গভর্নমেন্ট না এটা প্রাইভেট সেক্টর? কথা যদি বলি, আমাদের গভর্নমেন্টের যে পূর্বাচল এবং আমাদের অনেকগুলো হাউজিং, বসুন্ধরাও যদি বলি, অনেকগুলো আমাদের হাউজিং সেক্টর আছে যেখানে আমরাই কিন্তু প্লট পারচেস করেছি। ডেফিনেটলি সেইগুলো কিন্তু আপনারাই কিন্তু আপনারা ভবন তৈরি করবেন, সেই কনজাম্পশনের কথা চিন্তা করলে এখন হ্যাঁ একটু গ্র্যাজুয়ালি আমাদের লোকাল ডিমান্ডটা কম, বাট আমাদের গভর্নমেন্টের কনজাম্পশন আমি যেটা একটু আগে হয়তো বা বলতে চেয়েছিলাম 40 to 45% অলরেডি গভর্নমেন্ট একাই কনজিউম করছে। সো আরআরএম এর সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট হচ্ছিল বাংলাদেশ থেকে আমরাই প্রথম ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের অ্যাসোসিয়েট মেম্বার হিসেবে আমরা জাস্ট লাস্ট 10 days আগে আমরা অ্যাপ্রুভাল পেয়েছি বাংলাদেশের স্টিল সেক্টর। আপনারা কি বাইরেও এক্সপোর্ট করতে পারবেন? হ্যাঁ, আমাদের এটা প্ল্যানিং এ আছে। আমরা কিছু এক্সপোর্ট করেছিলাম বিগত দিনে, দেশেরই হিউজ ডিমান্ড আছে। আর কোয়ালিটি স্টিলের কথা যেহেতু বলছি, সেখানে আমাদের অনেক পসিবিলিটিস সামনে আছে। জি জি, ভেরি গুড। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে আমাদের যেহেতু অনেক দর্শকরা দেখছেন, তাদের কাছে আপনার কি অনুরোধ আছে? এই যে দুর্নীতি দমন করতে হলে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি, কি ধরনের অ্যাওয়ারনেস আমাদের ক্রিয়েট করতে হবে? ভালো প্রশ্ন করেছেন। আসলে মানুষ আমাদের প্রত্যেকে সচেতন হতে হবে। যেমন ধরুন আমাদের অফিসটা এই দুর্নীতি কমিশনের উপরে স্টাডি হয়েছে, সেখানে দেখা গেছে যে দুদকের আইনগত সক্ষমতা অনেক বড়, প্রাতিষ্ঠানিক সক্ষমতাও বেশ জোরালো, বেশ শক্তিশালী। কিন্তু যে জায়গাটা আমরা কম নম্বর পেয়েছি স্টাডিতে, সেটা হলো যে রিপোর্ট করাপশন, মানে একটা এনাবলিং এনভায়রনমেন্ট যেখানে মানুষ সাহসী হবে দুর্নীতি রিপোর্ট করতে, সেই রিপোর্টের ক্ষেত্রেটা অনেকেই ভিকটিম হয়ে কিন্তু কমপ্লেইন করছে কিন্তু বাইরে যাচ্ছে না কথাটা। এই কমপ্লেইনের জায়গাটা করতে হবে যেখানে আপনি দুর্নীতির কাজে আমার আবেদন থাকবে 9 ডিসেম্বর উপলক্ষে আহ্বান থাকবে যে এই বিশ্ব আন্তর্জাতিক যে দুর্নীতি বিরোধী দিবস, সেখানে হলো আসুন দুর্নীতির বিরুদ্ধে আমরা একতাবদ্ধ হই। এবছরের স্লোগান দুর্নীতির বিরুদ্ধে যে একতাবদ্ধ হই, এর মানে হলো যে দুর্নীতিকে আমরা ঘৃণা করব, দুর্নীতিকে আমরা কখনোই মেনে নিব না, আর দুর্নীতিকে এনকাউন্টার করব, যেখানে দেখব নীরবে সয়ে চলে আসবো না, সেখানে প্রতিবাদ করব এবং প্রতিবাদ মুখর হব, এবং সেখানে আমরা দুর্নীতির বিরুদ্ধে কমপ্লেইন করতে উৎসাহী হব। এবং কমপ্লেইনের ফলাফল কি হলো সেটাও আমরা দেখতে চাইব, যে দুদক সেই কমপ্লেইনটা কিভাবে ব্যবস্থিত করছে দুদক, সেটাও আমরা ফলো আপ করব। এটাই আমার আহ্বান থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে থাকার জন্য। শ্রোতা দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি।